সম্প্রতি টকিং টিকি টাকা নামক একটা ফুটবল পেজ থেকে একটা ভিডিও আপলোড করা হয়, যে ভিডিওতে অ্যাডমিন বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন, বিভিন্ন লজিক উপস্থাপন করেছেন যে রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোর আন্ডারে কেমন ফুটবল খেলবে, জাবির ট্যাকটিক্সের সাথে কোন কোন ফুটবলার অ্যাডজাস্ট করেন, কোন কোন ফুটবলার জাবির ট্যাকটিক্সের সাথে খাপ খান না, এসব কিছু নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন, অনেক লজিক উপস্থাপন করেছেন। এসব লজিক এবং আলোচনা দেখে অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানই কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কিছুটা অ্যাংসিয়াস হয়ে পড়েছেন। কারণ ওই ভিডিওতে বলা হয়েছিল যে আলেকজান্ডার আর্নল্ড এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজন তারকা জাবি আলোনসোর ট্যাকটিক্সের সাথে ঠিকভাবে খাপ খান না, যার জন্য তাদেরকে জাবির আন্ডারে সফল হতে হলে অবশ্যই অনেক অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে যেতে হবে। যা যদি তারা পারেন তাহলেই শুধুমাত্র তারা জাবির আন্ডারে ভালো করবেন, নতুবা ধীরে ধীরে দলে ব্রাত্য হয়ে পড়বেন। তো ওই এক্সপ্লেনেশন এবং লজিক্যাল ভিডিওটা দেখার পরেই মূলত রিয়াল মাদ্রিদ ফ্যানরা অ্যাংসিয়াস হয়ে যাওয়ার জন্য, তাদের এই উদ্বিগ্নতা দেখার পর এই ব্যাপারে কিছু কথাবার্তা বলার জন্য আজকের এই ভিডিওটা করা। দেখেন, কিলিয়ান এমবাপ্পে এমন একজন ফুটবলার, তিনি যখন মাত্র 17 থেকে 18 বছর বয়সে মোনাকোতে তার প্রতিভার দুটি দেখান, যে দুটি গোটা ফুটবল দুনিয়া আছড়ে পড়ে এবং যেখান থেকে তার নাম ডাক শুরু হয়, তখন ফুটবল ওয়ার্ল্ডে রাজত্ব করেছিলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এই ধরনের তারকারা। ফুটবল বিশ্বে ওই মুহূর্তে ওই তিন তারকার ফ্যান বেস তথা তাদের যে স্টারডম ছিল তা ছিল আনটাচেবল। তখন থেকে কিলিয়ান এমবাপ্পের নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ফুটবল ওয়ার্ল্ডের নেক্সট বিগ থিং হিসেবে তখন থেকে তাকে বিবেচনা করা হচ্ছিল। অ্যান্ড গেস হোয়াট, আজকের এই সময়ে এসে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য বিগেস্ট নেম অফ ফুটবল, হি ইজ দ্য বিগেস্ট নেম অফ দিস গেম রাইট নাও। অবশ্যই মেসি, রোনালদো, নেইমার তারা আছেন, কিন্তু তারা ওই মুহূর্তে তাদের প্রাইম অবস্থানে নেই, বা তারা এই মুহূর্তে তাদের যে প্রাইম যে পজিশনটা ছিল ওইখানে এই মুহূর্তে তারা অবস্থান করছেন না। রোনালদো ইতিমধ্যে সৌদিতে চলে গিয়েছেন, মেসি আমেরিকায় চলে গিয়েছেন, নেইমার ব্রাজিলে ফিরে গিয়েছেন। তো তাদের কেরিয়ার অনেকটাই শেষের দিকে। সেখানে এই মুহূর্তে যেসব ফুটবলাররা ইউরোপের ফুটবলে দুতি চড়াচ্ছেন, যারা এই মুহূর্তে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন, তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য মোস্ট কনসিস্টেন্ট অ্যান্ড দ্য বিগেস্ট নেম অফ ফুটবল রাইট নাও। আজকের এই পজিশনে আসার পেছনে কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সেখানে তিনি প্রথমেই মোনাকোতে খেলেছেন একজন কোচের আন্ডারে, তারপর পিএসজিতে এসে বেশ কয়েকজন কোচের আন্ডারে খেলেছেন, রিয়াল মাদ্রিদ এসে কার্লো আনচেলত্তির আন্ডারে খেলেছেন, ফ্রান্সের হয়ে দিদিয়ার দেশমসের আন্ডারে খেলেছেন, এবং প্রত্যেকটা জায়গাতে কিলিয়ান এমবাপ্পে দারুণভাবে সফল। কিলিয়ান এমবাপ্পের যেভাবে ক্লাব চেঞ্জ হয়েছে, দল চেঞ্জ হয়েছে, সেভাবে কিন্তু তার পজিশনও সময় সময় পরিবর্তন হয়েছে। মোনাকোতে যখন তার কেরিয়ার শুরু হয়েছিল তখন অনেকটাই রাইট উইঙ্গার হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে তিনি লেফট উইং এবং সেন্ট্রাল ফরওয়ার্ডেও অনেক ম্যাচ খেলেছেন, এবং প্রত্যেকটা পজিশনে, ফরওয়ার্ড লাইনের প্রত্যেকটা পজিশনে কিলিয়ান এমবাপ্পে দারুণভাবে সফল। সর্বশেষ মৌসুমে যখন তিনি রিয়াল মাদ্রিদে আসলেন, তখন সিজনের শুরুর দিকে তার কিছুটা অফ ফর্ম যাচ্ছিল, আর এটা স্বাভাবিক, কারণ একটা নতুন ক্লাবে যখন একজন খেলোয়াড় আসে তার খাপ খেয়ে নিতে, অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগতেই পারে। কিন্তু তখনও এই ধরনের একটা কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল যে কিলিয়ান এমবাপ্পে ইজ এ প্লেয়ার অফ লিগ ওয়ান, হি ইজ নট এ প্লেয়ার অফ লা লিগা, এই ধরনের একটা কথাবার্তা, একটা গুঞ্জন শুরু হয়েছিল। বাট সিজন শেষে দেখা গিয়েছে কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য হাইয়েস্ট গোল স্কোরার অফ ইউরোপ, এবং তিনি সেজন্য গোল্ডেন বুটও জিতে নিয়েছেন। এবং কিলিয়ান এমবাপ্পে ইজ দ্যাট ম্যান যিনি বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, বিভিন্ন কোচের আন্ডারে খেলেছেন, বাট one thing always remain unchanged, and that is Kylian Mbappe and his form. He always performed at the top level, and that's why he is right now the biggest name of football. সব কোচের ট্যাকটিক্স সেম হয় না। যেমন কিলিয়ান এমবাপ্পে দেশমসের আন্ডারে যখন খেলেন এক ট্যাকটিক্সে খেলেন, মোনাকোতে যখন খেলছিলেন তখন এক ট্যাকটিক্সে খেলছিলেন, পিএসজিতে একজন এক এক ধরনের কোচ ছিলেন, সেখানে তাদের আন্ডারে খেলেছেন, ভিন্ন ভিন্ন ট্যাকটিক্সে খেলেছেন, কখনো নেইমার কখনো মেসির সাথে জুটি বেঁধে খেলেছেন, তাদের সাথে একসাথে খেলেছেন, কিন্তু তিনি কখনোই তার ফর্ম হারাননি। একটা সিজন এমন নাই যে সিজন শেষে বলা যায় যে কিলিয়ান এমবাপ্পে ওয়াজ ফ্লপ এট দিস সিজন। সো রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে যে কোচে আসুন না কেন, সেটা কার্লো আনচেলত্তির আন্ডারে ছিল গত সিজনে, এবার জাবি আলোনসো আছেন, যে কোচই থাকুন না কেন, কিলিয়ান এমবাপ্পে উইল স্কোর অ্যান্ড হি উইল প্রোভাইড আস এ ম্যাগনিফিসেন্ট নাম্বার অফ গোলস, দ্যাটস এ সার্টেন ম্যাটার। এটা নিয়ে আসলে প্রশ্নের কোনো কিছু নাই। আর কিলিয়ান এমবাপ্পে যে জাবির আন্ডারও দারুণভাবে সফল হবেন, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। যেসব মাদ্রিদিস্তারা এ নিয়ে একটু উদ্বিগ্ন হয়ে পড়েছেন, আমি তাদেরকে বলবো, ডোন্ট ওরি,
কিলিয়ান এমবাপ্পে উইল স্ম্যাশ দিস সিজন এগেইন। তারপর আলেকজান্ডার আর্নল্ডের ব্যাপারে আসলে, আলেকজান্ডার আর্নল্ডের ডিফেন্সিভ কিছু লেকিংস আছে, এটা সবাই জানে, বাট একই সাথে তিনি যে অ্যাটাকিং এ কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন, তিনি যে অ্যাটাকিং এর জন্য কতটা এবিলিটি সম্পন্ন খেলোয়াড়, সেটা সম্পর্কে কিন্তু কারো অজানা নয়। আর আলেকজান্ডার আর্নল্ড এমন না যে একদম নতুন একজন খেলোয়াড় উঠে এসেছেন, তরুণ কোনো প্রতিভা, তিনি অলরেডি প্রতিষ্ঠিত একজন খেলোয়াড় এবং তার সম্পর্কে ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবেই জানে তার দুর্বলতা কোথায়, তার স্ট্রেংথ কোথায়, এসব কিছু রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে জানে এবং রিয়াল মাদ্রিদ এসব কিছু বিবেচনা করেই তারপরে তাকে সাইন করেছে। রিয়াল মাদ্রিদ অবশ্যই জানে যে আলেকজান্ডার আর্নল্ড ডিফেন্সিভলি খুব যে বিস্ট লেভেলের খেলোয়াড় তা নয়, তিনি ডিফেন্সে বেশ এরর করেন। কিন্তু একই সাথে এটাও ঠিক, আমরা যদি রিয়াল মাদ্রিদের ইতিহাসের দিকে তাকাই, অতীতে যাই, তাহলে দেখা যায় মার্সেলোর কথা বলতে পারেন। আমরা যদি মার্সেলোর দিকে যাই তাহলে দেখা যায় যে মার্সেলো ওয়াজ অলসো এ ফুল ব্যাক, যিনি ডিফেন্সিভলি অতটা বিস্ট লেভেলের ছিলেন না, তারও ডিফেন্সিভ কিছু এরর থেকে যেত, উপরে চলে যেতেন, পিছনে গ্যাপ থেকে যেত। এবং মার্সেলো কিন্তু দিন শেষে রিয়াল মাদ্রিদ অসফল কোনো খেলোয়াড় নয়। এছাড়া এর আগে যদি আমরা রবার্তো কার্লোসের দিকে যাই, রবার্তো কার্লোসও অনেকটা একই ঘরানার ফুটবলার ছিলেন। ডিফেন্সিভলি যে একদম বেস্ট লেভেলের পারফর্মার ছিলেন রবার্তো কার্লোস এমনটা কিন্তু নয়, বাট তারা তাদের অ্যাটাকিং এবিলিটি দিয়ে সেটা সবসময় পুষিয়ে নিয়েছেন। আর রিয়াল মাদ্রিদ তো সবসময় আমরা দেখেছি এরকম, তারা যদি 2 গোল খায় তাহলে 3 গোল দেওয়ার জন্য যায়। স্পেশালি রিয়াল যখন তারকাখচিত দল ছিল, লাস্ট যে পেজটা ছিল রোনালদো রিয়াল মাদ্রিদ ত্যাগ করার পরে যে একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে, ওই পিরিয়ডটা বাদে আমরা যদি এর আগে রিয়াল মাদ্রিদকে দেখি তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ সবসময় 2 গোল খেলে 3 গোল দেওয়ার জন্য যায়, 3 গোল খেলে 4 গোল দেওয়ার জন্য যায়। এই যে 1 গোল করে রিয়াল মাদ্রিদ ডিফেন্স করে করে কাটিয়ে দেবে, এই ধরনের ট্যাকটিক্স রিয়াল মাদ্রিদের খুবই কম এবং জাভি ইজ অলসো এ কোচ অফ দ্যাট টাইপ। জাবি আলোনসোর ট্যাকটিক্সে যদি আমরা লেভারকুসেনে দেখি, তিনি সুন্দর ফুটবল ডেলিভার করেন এবং সুন্দর ফুটবলের সাথে তিনি রেজাল্ট আনতে পছন্দ করেন। এই ক্ষেত্রে আলেকজান্ডার আর্নল্ড ডিফেন্সিভলি কিছুটা এরর করবেন এবং দ্যাটস এ ডেফিনিট থিং দ্যাট রিয়াল মাদ্রিদ কিছু গোলও সেজন্য খাবে, এটা নিয়ে আসলে সন্দেহের কিছু নাই। একজন ফুলব্যাক যখন আপনার অ্যাটাকিং মাইন্ডেড হবে, সে যখন উপরে চলে যাবে তখন স্বাভাবিকভাবেই নিচের দিকে কিছু গ্যাপ তৈরি হবে, যেটা অ্যাডভান্টেজ ওপোনেন্ট তুলতে চাইবে, যেটা এর আগে মার্সেলো থাকা অবস্থাতেও ওপোনেন্ট তুলতো। কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার এ লট, কারণ তারা তাদের অ্যাটাকিং এবিলিটি দিয়ে ওইটা কিন্তু ফিল আপ করে নিত। দেখা যেত একটা গোল খাইছে কিন্তু পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ 2-3টা গোল করে সেটা ফিল আপ করে ফেলেছে, ওইটার রেজাল্টে খুব একটা এফেক্ট ফেলতো না। তো আলেকজান্ডার আর্নল্ডের এইসব ব্যাপার বিবেচনা করেই রিয়াল মাদ্রিদ তাদেরকে নিয়েছে, এটাতে ডাউট করার কিছু নাই। কোনো সন্দেহ নাই যে আলেকজান্ডার আর্নল্ড ডিফেন্সিভ কিছু এরর করবেন, পিছনে গ্যাপ রেখে যাবেন যেগুলো অপোনেন্ট এক্সিকিউট করতে চাইবে। বাট দ্য থিং ইজ রিয়াল মাদ্রিদের রাইট সাইডে যে ব্যাপারগুলো আলেকজান্ডার আর্নল্ড যুক্ত করবেন সেগুলো কিন্তু অকল্পনীয়, অভাবনীয় এবং যেটা অন্য কেউ আসলে ওইভাবে করতে পারতো না, যার জন্য রিয়াল মাদ্রিদ এভাবে আলেকজান্ডার আর্নল্ডের পিছনে গিয়েছে। আমি এখানে যদি ছোট্ট করে কয়েকটা উদাহরণ দিই, প্রথমত কর্নারের ব্যাপারটা যদি আমরা নেই, রিয়াল মাদ্রিদে কিন্তু ওই ধরনের কোনো কর্নার টেকার এই মুহূর্তে নাই। স্পেশালি লুকা মদ্রিচ স্লিপ নেওয়ার পরে আমাদের রাইট সাইডে কর্নারগুলো নেওয়ার জন্য ওই ধরনের কোনো প্লেয়ার নাই। সো সেখানে আলেকজান্ডার আর্নল্ড একটা সলিউশন। আবার আমরা যদি ফ্রি কিকের দিকে যাই, ফ্রি কিক নেওয়ার মতো কিন্তু রিয়াল মাদ্রিদে ওই রকম কোনো ফ্রি কিক টেকার নাই। সো সেখানেও আলেকজান্ডার আর্নল্ড একটা ভালো সলিউশন হতে পারেন। এছাড়া আমাদের আউট অফ দ্য বক্স থেকে বেশ কিছু দুর্দান্ত কিক আমরা দেখতে পারবো, বেশ কিছু দুর্দান্ত স্কোর আমরা দেখতে পাবো। এছাড়াও বিভিন্ন ক্রস, যদিও আমাদের ক্রস এক্সিকিউট করার মতো প্লেয়ার এই মুহূর্তে দলে নাই, বাট হুনোস পরবর্তীতে তো এমন কাউকে আনতেও পারে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে হুসেলু টাইপের একটা স্ট্রাইকারের জন্য রিয়াল মাদ্রিদ ট্রান্সফার উইন্ডোতে ট্রাই করবে। সো এই ধরনের একজন একটা স্ট্রাইকার যদি রিয়াল মাদ্রিদ নিয়ে আসে তাহলে তো আলেকজান্ডার আর্নল্ড ইজ গোয়িং টু বি এ ব্লেসিং ফর আজ। লুকাস ভাস্কুয়েজের ক্রস রিসেট কিছু টাইমে দেখার পর আসলে আলেকজান্ডার আর্নল্ডের ক্রস দেখতে পারাটা দ্যাটস রিয়েলি এ ব্লেসিং। আর একদিকে তো আমাদের মেন্ডি সাহেব আছেন, ওনাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। এছাড়াও রিয়ালের গত সিজনগুলার প্লেইং ট্যাকটিক্স যদি আমরা দেখি তাহলে প্রায় সময় দেখা যায় রিয়াল মাদ্রিদ যা অ্যাটাক করে লেফট সাইড থেকেই করে, রিয়ালের রাইট সাইড অ্যাটাকিং এর ক্ষেত্রে অনেকটাই দুর্বল পড়ে যায়, ফিকে পড়ে যায়, যার জন্য ওপোনেন্ট আমাদের রাইট সাইড থেকে খুব কমই ওপোনেন্ট অ্যাটাক থ্রেট ফিল করে, যার জন্য তারা ওই সাইড থেকে কিছুটা সরে ওভারলোড হয়ে যেতে পারে। বাট আলেকজান্ডার আর্নল্ড যেহেতু আমাদের দলে যোগ দিয়েছে, এই মুহূর্তে আমাদের রাইট সাইডেও অ্যাটাকিং এর
প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে এবং সেটা কিন্তু অপোনেন্টের জন্য খুব একটা ভালো খবর নয়। সো সব দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় আলেকজান্ডার আর্নল্ড ইজ নট এ ব্যাড সাইনিং ফর রিয়াল মাদ্রিদ। আই হোপ হি উইল শাইন আন্ডার জাবি আলোনসো and also it's for Kylian Mbappe, and I am definitely sure they are going to offer a lot of things in this season. So dear Madridista, get ready and be excited. Don't be worried, we are going to smash this season. Ala Madrid.